হ্যাঁ সামি, তুমি কি শুনতেছো? ওকে, সো আমরা লাস্ট দিন মোমেন্ট অফ ইনার্শিয়া পুরোটা শেষ করছিলাম, আর মোমেন্ট অফ ইনার্শিয়ার ডেরিভেশনগুলোও সব শেষ। আমাদের এখানে এখন একটা টপিক দেখব, সেটা হচ্ছে রেডিয়াস অফ গাইরেশন। রেডিয়াস অফ গাইরেশন এটা কি? সো রেডিয়াস অফ গাইরেশনের ডেফিনেশনটা হচ্ছে এরকম। আমি এটা তোমাকে আগে সিম্পলি সহজ করে বুঝাই। ধরো কোনো একটা অবজেক্ট একটা অ্যাক্সিসকে সেন্টার করে এরকম রোটেট করতেছে, এটার পাশে এরকম রোটেট করতেছে। এখন এই অবজেক্টটা আমরা কি করলাম, এই পুরো অবজেক্টটাকে একটা পয়েন্ট ম্যাসে কনভার্ট করলাম। মানে পুরো অবজেক্টটার যে ম্যাস এম, আমি এটাকে ধরো একদম চাপ দিয়ে স্কুইজ করে একটা পয়েন্ট ম্যাসে কনভার্ট করে ফেললাম, ঠিক আছে? তো এখন আমার কাছে একটা পয়েন্ট ম্যাস আছে, এইটা যার ম্যাসও কত, ওই এম। এখন রেডিয়াস অফ গাইরেশন হচ্ছে ওই পয়েন্ট ম্যাসটাকে আমরা কত ডিস্টেন্সে রেখে ঘুরালে, ওই সেম অ্যাক্সিসের রেসপেক্টে কত ডিস্টেন্সে রেখে ঘুরালে দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া উইল বি দ্য সেম। মানে আগে যে মোমেন্ট অফ ইনার্শিয়া ছিল সেই মোমেন্ট অফ ইনার্শিয়াটাই পাওয়া যাবে। সো আগে যদি মোমেন্ট অফ ইনার্শিয়া আই হয়, আর এখন মোমেন্ট অফ ইনার্শিয়া কত দেখো, এখন আমার ম্যাস হচ্ছে এম, আর ওই অ্যাক্সিস থেকে ডিস্টেন্সটা হচ্ছে কে। বাট এবার এটা কি একটা পয়েন্ট ম্যাস, একটা পয়েন্ট ম্যাসের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া এর ফর্মুলা কি থাকে বলো তো? একটা পয়েন্ট ম্যাসের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া, হ্যাঁ, সো এখানে কি হবে, এটা এম কে স্কোয়ার, রাইট? সো এইটাই হচ্ছে রেডিয়াস অফ গাইরেশনের ডেফিনেশন। এখানে কে হচ্ছে রেডিয়াস অফ গাইরেশন। দ্যাট মিনস রেডিয়াস অফ গাইরেশন জিনিসটা হচ্ছে এরকম যে আমরা কোনো একটা অবজেক্টকে একটা পয়েন্ট ম্যাস হিসেবে যদি ট্রিট করি, অ্যান্ড দেন আমরা ওই পয়েন্ট ম্যাসটাকে যত ডিস্টেন্সে রেখে ঘুরালে আমরা একই মোমেন্ট অফ ইনার্শিয়া পাবো, সেটাই হচ্ছে রেডিয়াস অফ গাইরেশন। ক্লিয়ার? রেডিয়াস অফ গাইরেশন হচ্ছে জাস্ট একটা মিটার ইউনিটের কোয়ান্টিটি, এটার ইউনিট হচ্ছে মিটার। সো রেডিয়াস অফ গাইরেশন বের করা খুবই ইজি। আমরা এর আগে যত এক্সাম্পল দেখে আসছি, জাস্ট ওইখানে মোমেন্ট অফ ইনার্শিয়া ইকুয়ালস এম কে স্কোয়ার লেখো, দেন কে এর ভ্যালু বের করো। যেমন একটা এক্সাম্পল যদি দেই, সে আমরা একটা রোটেটিং রডের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া ফর্মুলা ডিরাইভ করছিলাম। যদি সেই রডটা তার সেন্টার দিয়ে পাসিং একটা অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করে, সো এই রডটার ম্যাস যদি এম হয় অ্যান্ড লেংথ যদি এল হয়, দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া আই will be ml square over 12. We are interested to find the radius of gyration of this object. That means আমরা যদি এই পুরো রডটাকে স্কুইজ করে একটা পয়েন্ট ম্যাস হিসেবে ট্রিট করতে পারি, তখন ওই পয়েন্ট ম্যাসটাকে এই অ্যাক্সিস থেকে কত ডিস্টেন্সে রাখলে দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া উইল বি দ্য সেম। সো আমরা ধরলাম কে ডিস্টেন্সে রাখলে হবে, সো আই ইকুয়ালস উই নো এম কে স্কোয়ার, অ্যান্ড এখান থেকে আমরা কে এর ভ্যালু পাবো এল বাই স্কোয়ার রুট অফ 12। সো এভাবে আলাদা আলাদা শেপের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া ইকুয়েশনস আর ডিফারেন্ট। ক্লিয়ার এটা? ওকে, সো এভাবে আমরা চাইলে যে কোনো শেপের অবজেক্টের জন্য রেডিয়াস অফ গাইরেশন বের করতে পারি। অ্যান্ড রেডিয়াস অফ গাইরেশনের একটা সুবিধা হচ্ছে, কোনো একটা যে কোনো শেপের অবজেক্ট, দেখো যে কোনো শেপের অবজেক্টের জন্য, এখন যে কোনো একটা শেপের অবজেক্টের জন্য তোমাকে যদি তার রেডিয়াস অফ গাইরেশন অ্যান্ড তার ম্যাস বলে দেওয়া হয়, তুমি কিন্তু তাহলে ডিরেক্টলি তার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারবা। তখন তার মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? এম কে স্কোয়ার, জাস্ট এটাই। সো যে কোনো শেপের অবজেক্ট হোক, তার রেডিয়াস অফ গাইরেশন বলে দেওয়া হবে আর ম্যাস বলে দেওয়া হবে, জাস্ট এম ইন্টু কে স্কোয়ার, এটাই কী হবে? মোমেন্ট অফ ইনার্শিয়া। অ্যান্ড এই মোমেন্ট অফ ইনার্শিয়া এভাবে বের করা যায়, বাট
অনেকে একটা মিসকনসেপশন থাকে অনেকের যে এই রেডিয়াস অফ গাইরেশন আর কোনো একটা অবজেক্টের রেডিয়াস একই, মানে যেমন একটা ডিস্ক, রোটেটিং ডিস্ক, তার রেডিয়াস হচ্ছে আর, বাট এটাই কিন্তু তার রেডিয়াস অফ গাইরেশন না, কারণ তার রেডিয়াস অফ গাইরেশন হবে আই ইকুয়ালস এম কে স্কোয়ার, অ্যান্ড ওর জন্য আই হচ্ছে হাফ এম আর স্কোয়ার ইকুয়ালস এম ক্যাপিটাল কে স্কোয়ার, অ্যান্ড এখান থেকে আমরা পাবো কে ইজ ইকুয়াল টু আর বাই রুট টু। সো এক একটা অবজেক্টের রেডিয়াস আর তার মোমেন্ট রেডিয়াস অফ গাইরেশন এক না, ঠিক আছে? এটুক বুঝতে পারছো? এইটুক বুঝছো? আচ্ছা, এরপর আরেকটা জিনিস হচ্ছে যে হ্যাঁ, রিংয়ের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া, রেডিয়াস অফ গাইরেশন আর রেডিয়াসটা একই, ঠিক আছে? এখানে তাই আমরা লিখে রাখি নট নেসেসারিলি, মানে সব সময় না, নট অলওয়েজ। রিংয়ের জন্য কিন্তু রেডিয়াস অফ গাইরেশন বা একটা পয়েন্ট মেসের জন্য রেডিয়াস অফ গাইরেশন আর তার সেন্টার অ্যাক্সিস থেকে ডিস্টেন্সটা একই। আরেকটা ব্যাপার হচ্ছে অনেকে মনে করে রেডিয়াস অফ গাইরেশন আর সেন্টার অফ ম্যাস একই ডিস্টেন্সে, এটাও ট্রু না, ঠিক আছে? সেন্টার অফ ম্যাসের ডেফিনেশন টোটালি আলাদা, আমরা আজকে সেন্টার অফ ম্যাস নিয়ে দেখব। সো এখান থেকে আমরা অ্যাকচুয়ালি মোমেন্ট অফ ইনার্শিয়ার সাথে একটা খুব রিলেটেড টার্ম রেডিয়াস অফ গাইরেশন বের করা শিখলাম। রেডিয়াস অফ গাইরেশন হচ্ছে জাস্ট এমন একটা ডিস্টেন্স যেখানে পুরো অবজেক্টটাকে একটা পয়েন্ট ম্যাস বানায় রাখলেও মোমেন্ট অফ ইনার্শিয়াটা সেম হবে। আচ্ছা, এবার আমরা সেন্টার অফ ম্যাস দেখব। সেন্টার অফ ম্যাস, আচ্ছা, সেন্টার অফ ম্যাস হচ্ছে একটা পয়েন্ট, ওকে? এটাকে ইন শর্ট COM লেখা হয়। এখন সেন্টার অফ ম্যাস হচ্ছে অ্যাকচুয়ালি একটা পয়েন্ট, এবং এটা যে কোনো একটা মানে অ্যাক্সিসের রেসপেক্টে বলতে হয়। মানে ধরো আমরা এখানে দুইটা অ্যাক্সিস নিলাম, এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস। এখানে আমাদের কাছে একটা অবজেক্ট, ধরো তিনটা পয়েন্ট ম্যাস আছে আমাদের কাছে, এখানে একটা পয়েন্ট ম্যাস, এখানে একটা পয়েন্ট ম্যাস, আর এখানে একটা পয়েন্ট ম্যাস। সো এখন আচ্ছা, আমরা আগে 2D এর জায়গায় আগে আমরা 1D দিয়ে করি। সাপোজ একটা সিস্টেমে তিনটা ম্যাস আছে, এটা হচ্ছে 1D-তে। সাপোজ দেয়ার আর 3 পয়েন্ট ম্যাসেস ইন আ সিস্টেম, আর এটা হচ্ছে ধরো তোমার অরিজিন, এই পয়েন্টটা হচ্ছে অরিজিন, একটা লাইনেই আছে ওরা। এখন এই যে ম্যাসটা, ও আছে M1, ওর ম্যাস হচ্ছে M1, আর ও আছে X1 ডিস্টেন্সে। ওর ম্যাস হচ্ছে M2, ও আছে অরিজিন থেকে X2 ডিস্টেন্সে। ওর ম্যাস হচ্ছে M3, ও আছে অরিজিন থেকে X3 ডিস্টেন্সে। সো আমাকে যদি বলা হয় ওয়্যার ইজ দ্য সেন্টার অফ ম্যাস অফ দিস সিস্টেম লোকেটেড, সেটা কীভাবে বের করব? মানে সেন্টার অফ ম্যাস হচ্ছে এমন একটা পয়েন্ট যেখানে সব ম্যাসকে একসাথে আসে চিন্তা করলেও আমরা সব রেজাল্ট একই পাবো। মানে সব রেজাল্ট একই বলতে ফোর্সের রেজাল্টগুলো একই পাবো। মানে সেন্টার অফ ম্যাসে যদি আমি একটা ফোর্স অ্যাপ্লাই করি আর পুরো সিস্টেমে যদি একটা ফোর্স অ্যাপ্লাই করি, রেজাল্টটা একই, ওকে? সো সেন্টার অফ ম্যাস হচ্ছে এমন একটা পয়েন্ট যেখান দিয়ে সব ফোর্সের রেজাল্টেন্টে অ্যাক্ট করে। আচ্ছা, সো এখানে আমরা সেন্টার অফ ম্যাস কত ডিস্টেন্স আছে সেটা বের করতে পারবো। সো সেন্টার অফ ম্যাসটাও এই লাইনের উপর হবে, সেটাকে আমরা বলতে পারি এক্স কম। আর এই এক্স কম হবে আমার প্রত্যেকটা ম্যাসের সাথে তার অ্যাবসিসা মাল্টিপ্লাই করে সামেশন করব, দেন আমরা এখান থেকে এখানে আবার সামেশন করে এটাকে ম্যাসের সামেশন দিয়ে ডিভাইড করে দিব। সো এই যে রেজাল্টটা আসবে এটাই হবে আমার সেন্টার অফ ম্যাস। ক্লিয়ার? এটা বুঝতে পারছো? ওকে। সো যদি 1D হয় তখন এরকম, যদি 2D হয় তখন কিভাবে করব? সো ফর 2D ডিস্ট্রিবিউশন অফ ম্যাস, তখন আমরা সেন্টার অফ ম্যাসটা কীভাবে বের করতে পারি? So suppose this mass is M1 and this is located at a coordinate of x1, y1, x1, y1. This mass
is m2, which is located at a coordinate x2 comma y2, and this mass is m3 and it's located at x3 y3. সো এখন আমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে এটা তো এক্স ওয়াই প্লেনে আছে, সো where is the center of mass located? Where is the center of mass point located? সো কীভাবে বের করবো? সো এখানেও ওয়েটা একই, আমরা এটাকে ভেক্টর দিয়ে চিন্তা করতে পারি যে আমার সেন্টার অফ ম্যাসটা যদি এখানে হয়, সেন্টার অফ ম্যাসটা যদি এখানে হয় তাহলে we can write it has a position vector r com, and its location is x com comma y com. ওকে, সো এখান থেকে দেখো ওয়েট রুলটা হচ্ছে এরকম যে আসলে আমরা একটু আগে যেটা করছি ওইভাবে না, ব্যাপারটা হচ্ছে এরকম যে আর কম হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট ম্যাসের ম্যাস ইনটু প্রত্যেকটা পয়েন্ট ম্যাসের নিজের পজিশন ভেক্টর, এই সামেশনটাকে আমার অ্যাকচুয়ালি কত দিয়ে ডিভাইড করতে হয়? প্রত্যেকটা পয়েন্ট ম্যাসের সামেশন। ওকে, সো এই আর কম ইকুয়ালস কত? এক্স কম আই প্লাস ওয়াই কম জে, রাইট? ভেক্টর দিয়ে যদি লিখি, আর এখানে লিখতে পারবো সামেশন অফ এম আই, আর উপরে দেখা যায় সামেশন অফ এম আই আর আই ভেক্টর ইজ এক্স আই আই ক্যাপ প্লাস ওয়াই আই জে ক্যাপ। এটুকু ক্লিয়ার তোমার কাছে? এটুকু বুঝছো? ওইখানেও করতে পারতাম, ওইটা বেশি সিম্পল দেখে করিনি, বুঝতে পারছো? ওইখানে জাস্ট তাহলে এই এক্স কম আই আর এক্স আই আই থাকতো, ওয়াই কম্পোনেন্ট থাকতো না, বুঝছো? একই। সো এখান থেকে দেখো আমরা এর পরে কি লিখতে পারি? এখান থেকে তাহলে আমরা দেখো তো এরকম লিখতে পারি না যে এক্স কম ইজ ইকুয়াল টু সামেশন অফ এম আই এক্স আই বাই সামেশন অফ এম আই and y com is equal to summation of m I y I divided by summation of m I. বোথ সাইডে যদি i আর j এর কোএফিসিয়েন্টগুলো ইকুয়েট করি, এখানে দেখো i তো অ্যাকচুয়ালি বাইরে চলে আসবে, এটা হবে সামেশন অফ এম আই এক্স আই প্লাস জে সামেশন অফ এম আই ওয়াই আই ডিভাইডেড বাই সামেশন অফ এম আই। সো বোথ সাইড থেকে যদি আমরা আই কোএফিসিয়েন্ট ইকুয়েট করি তাহলে এরকম পাবো না? বুঝছো এটা? দ্যাট মিনস একটা সেন্টার অফ ম্যাসের অ্যাবসিসা হবে প্রত্যেকটা পয়েন্টের ম্যাস টাইমস অ্যাবসিসার সামেশন ডিভাইডেড বাই দ্য সামেশন অফ অল দি ম্যাস, আর ওয়াইটাও হবে এরকম। যদি জেড হয় সেটাও সেম। যদি এটা 3D এর জন্য হতো তখন মানে এখানে যদি প্রত্যেকটা পয়েন্ট 3Dতে থাকতো তখন জাস্ট সামেশন অফ এম আই জেড আই বাই সামেশন অফ এম আই। সো এখন আমরা যে কোনো ধরনের অবজেক্টের জন্য আচ্ছা সো ধরো আচ্ছা এইটুক বুঝছো, এক্স কম আর ওয়াই কম, ইকুয়েশন 1 and 2, এটা কিভাবে লিখছি এইটুক বুঝছো? এইখানে এখন বোথ সাইডে আই এর কোএফিসিয়েন্ট ইকুয়েট করো। আচ্ছা 1D এর জন্য দেখো কিরকম হবে, এটা মুছে যাবে, আর এই ম্যাচগুলো এখন ধরো এক্স অ্যাক্সিসের উপর, এটা হচ্ছে আমাদের অরিজিন।
সো এই ম্যাস হচ্ছে m1 m2 m3। সো এই অরিজিনের রেসপেক্টে এইটা ধরো x1 আই ভেক্টরে আছে, এইটা x2 আই ভেক্টরে আছে, এটা x3 আই ভেক্টরে আছে। ওকে, সো এখন আমার সেন্টার অফ ম্যাসটা যদি এখানে হয় সাপোজ, সো ওইটার পজিশন ভেক্টর সে আর কম আর এইটার বললাম এটা অ্যাকচুয়ালি জাস্ট এটা যেহেতু এক্স অ্যাক্সিসের উপরে, সো এটাকে এক্স কম আই এটাও লেখা যায়, ঠিক আছে। সো আর কম ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স কম আই ভেক্টর which is equal to m1 x1 I plus m2 x2 I plus m3 x3 I divided by m1 x1 m1 plus m2 plus m3। এখন ক্লিয়ার এটা? ওইখানে আমরা জাস্ট কোঅর্ডিনেট হিসেবে চিন্তা করে লিখছি, বুঝতে পারছো? ওইটা আমরা তো কোঅর্ডিনেট আর ভেক্টর খুব ইন্টারচেঞ্জেবলি ইউজ করতে পারবো, বুঝতে পারছো? সো এখানে যদি আমি এখন বোথ সাইড থেকে আই কেটে দিই, তাহলে আমরা যদি জাস্ট আমার এক্স কম এই ভ্যালুটা বের করার টার্গেট থাকে, সো দ্যাট উইল বি জাস্ট m1 x1 প্লাস m2 x2 প্লাস m3 x3 ডিভাইডেড বাই সামেশন অফ m1 প্লাস m2 প্লাস m3। হ্যাঁ, আই কমন নিয়ে কাটতে পারবো, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, এইটুকু বুঝছো? সো এভাবে আমরা 2D এর জন্য 3D এর জন্য সব কেসেই সেন্টার অফ ম্যাস যদি আমাদেরকে বের করতে বলা হয়, হোয়াট উই হ্যাভ টু ডু ইজ আমরা প্রত্যেকটা পয়েন্ট ম্যাসের জন্য আলাদা আলাদাভাবে তার যে কোনো একটা অ্যাক্সিস, যে কোনো একটা অরিজিনাল রেসপেক্টে সবার পজিশন ভেক্টরের সাথে তার ম্যাস মাল্টিপ্লাই করে সামেশন নিব, অ্যান্ড দেন আবার সামেশন অফ ম্যাস দিয়ে ডিভাইড করব। ওকে, ক্লিয়ার এখন? আচ্ছা, সো একটা ধরো একটা ডিস্কের জন্য বা একটা মানে যে কোনো একটা ইউনিফর্ম অবজেক্টের জন্য দেখবা সেন্টার অফ ম্যাসটা অলওয়েজ সেন্টারেই আসে। তুমি এটা বের করার ট্রাই করে দেখতে পারো, ঠিক আছে? সো আমরা যে কোনো ধরনের তোমার যে কোনো ধরনের সেন্টার অফ ম্যাস হবে সামেশন অফ অল দি পয়েন্ট ম্যাস ইন্টু পজিশন ভেক্টর ডিভাইডেড বাই সামেশন অফ ম্যাস। আর যদি আর যদি অবজেক্টটা কন্টিনিউয়াস হয়, মানে এরকম আলাদা আলাদা পয়েন্ট ম্যাস না থেকে ধরো একটা কন্টিনিউয়াস অবজেক্ট হয়, দেন দ্য পজিশন ভেক্টর অফ সেন্টার অফ ম্যাস উইল বি ইন্টিগ্রেশন অফ আর ডিএম ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ ডিএম। এটা বুঝছো? ইন্টিগ্রেশনেরটা বুঝতে পারছো? আচ্ছা, আবার বলি, ধরো এই যে এইখানে যে কোনো একটা অবজেক্ট, হ্যাঁ, আমাদের কাছে তিনটা অ্যাক্সিস আছে। আমাদের কাছে তিনটা অ্যাক্সিস আছে। সো এইখানে যে কোনো একটা অবজেক্ট আছে, সো এই অবজেক্টটা আমরা কি বের করতে যাচ্ছি? সেন্টার অফ ম্যাস। তো আমরা এখানে যে কোনো একটা পয়েন্ট ম্যাস নিলাম, যেহেতু এখন এটা একটা ইউনিফর্ম অবজেক্ট, মানে ইউনিফর্মলি ম্যাস ডিস্ট্রিবিউটেড আছে, সরি ইউনিফর্ম না বলে আমরা জাস্ট এটা বলি যে এটা একটা কন্টিনিউয়াস ম্যাস ডিস্ট্রিবিউশন। এবার আর আগের মতো 3-4টা পয়েন্ট ম্যাস নাই। সো সেটার জন্য আমরা ধরো একটা আরবিট্রারি একটা ম্যাস নিব, সেই ম্যাসটা খুবই টাইনি, আমরা বললাম এটা এম, তাহলে এটা হবে ডিএম। এখন ওর পজিশন ভেক্টর যদি আর হয়, তাহলে ওর টা হচ্ছে আর ডিএম, ওর পজিশন ভেক্টর আর ম্যাসের মাল্টিপ্লিকেশন হচ্ছে আর ডিএম। আমরা যদি সবারটা এখানে প্রত্যেকটা ম্যাসের সামেশন নিতে চাই, উই হ্যাভ টু ইন্টিগ্রেট, কারণ ইন্টিগ্রেশন মানেই সামেশন। আর এটাকে যদি আমরা টোটাল সামেশন অফ ম্যাস দিয়ে ডিভাইড করি, আমরা কি পেয়ে যাবো? একদম প্রিসাইজলি অ্যাকুরেটভাবে আর কম পেয়ে যাবো। ক্লিয়ার এখন? এখন বুঝতে পারছো এটা?
জাস্ট সামেশনটাকে আমরা ইন্টিগ্রেশন সাইন দিয়ে রিপ্লেস করছি। ক্লিয়ার এখন? সো আমরা এখান থেকে দেখো সেন্টার অফ ম্যাসের ডেফিনেশন শিখলাম, কীভাবে বের করতে হয় সেটা শিখলাম। আমরা এখন কিছু এবার আমরা আরেকটা টপিকে চলে যাব, সেটা হচ্ছে টর্ক। ওকে, আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম শিখছি, আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া শিখছি। এবার আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে টর্ক। আচ্ছা, টর্ককে যদি খুব সিম্পলি সহজভাবে বলি, এটা হচ্ছে ফোর্সের রোটেশনাল ফর্ম। ফোর্সের রোটেশনাল ফর্ম আমরা দেখে আসছি যে মোমেন্টামের রোটেশনাল ফর্ম হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। সো সিমিলারলি ফোর্সের অ্যাঙ্গুলার ফর্ম হচ্ছে টর্ক। ওকে, এটাকে টর্কের আরেকটা নাম হচ্ছে মোমেন্ট অফ ফোর্স। মোমেন্ট অফ ফোর্স। আচ্ছা, এখন হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ টর্ক? সাপোজ আমাদের এখানে একটা অবজেক্ট রোটেট করতেছে একটা অ্যাক্সিসকে সেন্টার করে, আগের বারের মতোই। We have an object rotating around an axis, আর এই যে অবজেক্টটা রোটেট করতেছে, আমরা অ্যাজিউম করলাম যে এই অবজেক্টটার উপর একটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। সো আমরা এইভাবে দেখলে এটা বুঝবো না, আমরা এই সেম অবজেক্টটাকেই এক কাজ করি, উপর থেকে দেখি। ওকে, সো আমাদের এই সেম সেন্টার, আর আমরা এবার এই রোটেশনটাকে উপর থেকে দেখতেছি। ওকে, আর এই হচ্ছে আমার সেই অবজেক্ট। আচ্ছা, এখন এই সার্কুলার যে পাথ সেটার রেডিয়াস হচ্ছে সাপোজ আর, সেটার রেডিয়াস হচ্ছে আর। আমরা অ্যাজিউম করলাম এই অবজেক্টটার উপর আমরা এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করছি, এই অবজেক্টের উপর আমরা এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করছি। আর এখানে আমরা এই রেডিয়াসটাকেও একটা ভেক্টর হিসেবে লিখব। রেডিয়াস ভেক্টর হচ্ছে অ্যাকচুয়ালি পজিশন ভেক্টর। এই ভেক্টরটা অলওয়েজ সেন্টার থেকে এই অবজেক্টটা যেখানে আছে সেই দিকে, সেটা হচ্ছে আমার রেডিয়াস ভেক্টর। এখন দ্য ডেফিনেশন অফ টর্ক। দ্য ডেফিনেশন অফ টর্ক। সো ডেফিনেশন অফ টর্ক হচ্ছে, আমরা যদি এই যে আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করতেছি, এই ফোর্সটার আমরা যদি এরকম একটা কাজ করি যে আমরা এই ফোর্সটার ম্যাগনিটিউড, দ্য ম্যাগনিটিউড অফ দিস ফোর্স, অ্যান্ড এই ফোর্সটার ম্যাগনিটিউডের সাথে এই ফোর্সের যে লাইনটা, ফোর্সের যে অ্যাকশন লাইনটা, যেই লাইনে ও কাজ করতেছে, সেই লাইনের উপর সেন্টার থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত সেইটা নেই। সাপোজ এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা হচ্ছে এক্স, তখন আমরা যদি এই ফোর্সের ম্যাগনিটিউডটার সাথে এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা মাল্টিপ্লাই করি, তাহলেই আমরা যে কোয়ান্টিটিটা পাই সেটাই হচ্ছে টর্ক অর মোমেন্ট অফ ফোর্স। কোয়াইট অ্যানালোগাস উইথ দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টামে আমরা অ্যাকচুয়ালি লিনিয়ার মোমেন্টামের সাথে সেন্টার থেকে ওই লিনিয়ার মোমেন্টাম লাইনের উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত সেই প্রোডাক্টটা নিয়েছিলাম। সিমিলারলি এখানে টর্কের ক্ষেত্রে হচ্ছে আমরা ফোর্সের সাথে আমার ফোর্সের উপর সেন্টার থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত সেটা মাল্টিপ্লাই করছি। ওকে, এখন আমাদের এই যে রেডিয়াস ভেক্টরটা, এই রেডিয়াস ভেক্টরটা তো এই ডিরেকশনে অ্যাক্টিং। ওকে, আর ফোর্স ভেক্টরটা এদিকে অ্যাক্টিং। সো হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দিস ফোর্স ভেক্টর অ্যান্ড রেডিয়াস ভেক্টর? এই অ্যাঙ্গেলটা না, থিটা। এটা যদি থিটা হয়, definitely this is also theta, opposite angle. Now from this triangle, if we take sine theta, we will get x over r. So we are getting x equals r sine theta. So torque হচ্ছে কি দেখো,
টর্ক এটা ইকুয়ালস আসবে এফ ইন্টু এক্স হচ্ছে আর সাইন থিটা। ওকে, সো এটাই হচ্ছে টর্কের ডেফিনেশন, যে ফোর্স মাল্টিপ্লাইড বাই দি রেডিয়াস অফ দি সার্কুলার ট্র্যাক ইন্টু দি সাইন অফ অ্যাঙ্গেল বিটুইন দেম, অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টর আর অ্যান্ড এফ। এখন টর্ককে একটা সিম্বল দিয়ে এক্সপ্রেস করা হয়। টর্ক ইজ expressed using টাউ, এটাকে বলা হয় টাউ, এরকম একটা সিম্বল, ঠিক আছে, এই এরকম, দেন এটাকে বলা হয় কি টাউ। ওকে, সো টর্ক ইজ এক্সপ্রেসড ইউজিং টাউ, অ্যান্ড এই টাউ ইকুয়ালস, এই টাউ অবভিয়াসলি একটা ভেক্টর। এই টাউ ভেক্টরটাকে দেখো আমরা কিভাবে লিখতে পারি। টাউ ভেক্টরটা হবে, দেখো এফ আর সাইন থিটা, তো সো এটাও অ্যাকচুয়ালি আমরা যেভাবে অ্যাঙ্গুলার মোমেন্টামের ডিরেকশন বের করছিলাম ওই একই ডিরেকশন। কেন, আমি সেটা একটু পরে এক্সপ্লেন করতেছি। সো এই টাউ হচ্ছে তোমার এফ আর সাইন থিটা, আর টাউ ভেক্টর ফর্ম is equal to r cross f. যেহেতু sin theta, it suggests us that it will be a cross product, and সেটা কোন সিকোয়েন্সে হবে, f cross r নাকি r cross f, এটা হবে অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে আমরা যেই সিকোয়েন্সে দেখতাম সেই একই সিকোয়েন্সে। ওকে, সো টাউ ইজ ইকুয়াল টু r cross f। আচ্ছা, তোমাকে কি আমি এই ফর্মুলাটা লিখে দিয়েছিলাম যে l ইকুয়ালস i ওমেগা? হ্যাঁ, লিখে দিয়েছিলাম, রাইট? অ্যান্ড ওইখান থেকে আমরা দেখছিলাম যে অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাকচুয়ালি অ্যাক্টস ইন দ্য ডিরেকশন অফ ওমেগা। সো সিমিলারলি দ্য টর্ক অ্যাক্টস ইন দ্য ডিরেকশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। ওয়াই? বিকজ just like in force, in case of torque, tau is equal to ddt of L. লিনিয়ার মোশনের ক্ষেত্রে যেরকম first derivative of linear momentum is force, similarly in case of rotational motion, first derivative of angular momentum is tau or torque, and এর জন্য এই টর্কের ডিরেকশনটাও অ্যাকচুয়ালি is in the direction of angular momentum। এখানে আমরা দেখো এটাকে লিখতে পারি এভাবে যে L is equal to R cross P. So if we take derivative in both sides, ddt of L is equal to ddt of R cross P. Since it's rotating in a circular path, we can say the radius is not changing, so the radius is constant. So R cross ddt of P, and ddt of P is F. So এটাই, so এটাই হচ্ছে টর্কের ডেফিনিশন। Torque is basically the rotational form of force or the moment of force. Okay, so আমরা যে কোনো একটা অবজেক্টের পজিশন ভেক্টর আর তার উপর অ্যাপ্লাইড ফোর্স যদি ক্রস প্রোডাক্ট করি, এটা আই গেস তুমি ভেক্টরের ক্রস প্রোডাক্টের প্রবলেমস যখন করছো তখন এটা দেখার কথা, এরকম ম্যাথ ওইখানে ওই চ্যাপ্টারটাতে আছে। ওকে, আচ্ছা, এরপর আমরা তাহলে টর্ক কিভাবে বের করতে হবে এটা জানি এখন। সো এখান থেকে আমরা একটু দেখি যে হোয়াট ইজ দ্য ইউনিট অফ টর্ক। ইউনিট অফ টর্ক হচ্ছে, দেখো একটা সার্কুলার মোশনে ধরো আমরা অবজেক্টের উপর একদম ট্যানজেনশিয়ালি ফোর্স অ্যাপ্লাই করলাম, মানে ফোর্সটা একদম এভাবে অ্যাপ্লাই করি, তখন টর্ক কত বলো তো? জাস্ট RF না? তখন টর্ক ইকুয়ালস হচ্ছে জাস্ট RF। অ্যান্ড এখান থেকে না এমনিতেও আমরা বলতে পারি যে এটা ইউনিট অ্যাকচুয়ালি তাহলে নিউটন মিটার। তুমি একটু চিন্তা করে বলো তো, এই ইউনিটটা কি তুমি অন্য কোনো কোয়ান্টিটিতে ইউজ করছো কিনা আগে? ওয়ার্কের জন্য, এক্স্যাক্টলি। বাট এখানে তুমি যদি লেখো যে এটা ইউনিট জুল, তুমি রং না, বাট এটা করাটা উচিত না, মানে জিনিসটা অ্যাম্বিগুইটি ক্রিয়েট করে যে এটা কি আদৌ ওয়ার্ক নাকি টর্ক। ওয়ার্ক অ্যান্ড টর্ক দুইটাই কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট কোয়ান্টিটিস, সো ইটস বেটার টু ইউজ ডিফারেন্ট ইউনিটস। ওকে,
সো আমরা টর্কের ইউনিট পেলাম। অ্যান্ড হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ টর্ক? এম এল স্কোয়ার টি ইনভার্স টু। ঠিক আছে, এম এল স্কোয়ার টি ইনভার্স টু, দিস ইজ দ্য ডাইমেনশন অফ টর্ক। আচ্ছা, এবার আমরা আরেকটা জিনিস দেখব যে টর্কের সাথে হোয়াট ইজ দি রিলেশন বিটুইন টর্ক অ্যান্ড অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। সো সেটাও খুব ইজি। দেখো আমরা একটু আগে দেখে আসছি এল ইজ ইকুয়াল টু আই ওমেগা। সো সিমিলারলি L equals I omega, if we differentiate both sides, ddt of L is equal to ddt of I omega. We are assuming that the moment of inertia of that object is not changing. So ddt of L is tau and ddt of I omega is I ddt of omega, and ddt of omega is alpha. So tau is equal to I alpha, which is analogous with F is equal to ma. দেখো তো সেম ফরম্যাটের আসছে না ইকুয়েশনটা? ওকে, সো টাউ ইজ ইকুয়াল টু আই আলফা। ওকে, সো ফর অ্যান অবজেক্ট which has a moment of inertia of I, if and its angular acceleration is alpha, the torque acting on it is I alpha. And আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা লিনিয়ার মোমেন্টামের যেরকম আচ্ছা ওইটার আগে আরেকটা জিনিস হচ্ছে আমরা যেমন লিনিয়ার মোশনের ক্ষেত্রে নিউটনের 3টা ল দেখছি, সিমিলারলি নিউটনস ল অফ অ্যাঙ্গুলার মোশনও আছে। নিউটনস ল অফ অ্যাঙ্গুলার মোশন। নিউটনস ল অফ অ্যাঙ্গুলার মোশন। সো নিউটনস ল অফ অ্যাঙ্গুলার মোশন এই ব্যাপারটা হচ্ছে এরকম, ফার্স্ট ল হচ্ছে যেমন নিউটনস ফার্স্ট ল ছিল ইফ উই ডোন্ট অ্যাপ্লাই এনি ফোর্স a stationary object will remain stationary, a moving object will be moving in the same velocity. So ekhaneo same, if we don't apply any external torque, a stationary object will remain stationary. A stationary object will remain stationary, and a rotating object will be rotating in a constant angular velocity, What is the proof? Proof হচ্ছে দেখো torque, this is equal to ddt of L, right? ddt of L, and ddt of L is I omega, I times omega. Now if torque is 0, then we can say omega is a constant quantity, because we know the derivative of a constant is 0. So এখান থেকে actually we can conclude that omega is constant or alpha equals 0. তুমি ওইভাবে বুঝতে পারো যে আলফা যদি না থাকে তাহলে তো অ্যাঙ্গুলার ভেলোসিটি চেঞ্জ হবে না। সো একটু ক্লিয়ার তোমার কাছে ফার্স্ট ল? বুঝছো এটা? আচ্ছা, এবার সেকেন্ড ল। সেকেন্ড লটাও একই রকম, যে দ্য অ্যাপ্লাইড টর্ক ইজ প্রপোর্শনাল, সেকেন্ড ল হচ্ছে দ্য অ্যাপ্লাইড টর্ক ইজ প্রপোর্শনাল টু দি চেঞ্জ ইন অ্যাঙ্গুলার মোমেন্টাম। ওকে, to the changing rate of angular momentum. The applied torque on a rotational object is proportional to the rate of change in angular momentum. That means del L by del T, এইটার proportional. Okay, and Newton এখানেও তোমার এই proportionality constantটাকে 1 ধরে এই দুইটাকে ইকুয়েট করছে। Okay, so torque is equal to
del L by del T. For precise calculation, del T should be tending to 0 for differential format. So এখানে limit del T tends to 0, এখান থেকে আমরা পাবো ddt of L. Okay, এটি। So Newton's second law এর মতো Newton's second law of angular motion. I hope এইটুক বুঝছো। এরপর থার্ড ল, ফার্স্ট ল যেরকম নিউটনস থার্ড ল যেরকম এভরি অ্যাকশন ফোর্স হ্যাজ অ্যান অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন ফোর্স, সিমিলারলি এভরি অ্যাকশন torque has an opposite and equal reaction torque. Every action torque has an equal and opposite reaction torque. ওকে, আচ্ছা। সো এখান থেকে আমরা নিউটনের তিনটা ল দেখলাম। অ্যান্ড এই লটা এরকম যে কোনো একটা অবজেক্ট, কোনো একটা সিস্টেমে যদি দেখো, এই থার্ড লটা থেকে আমরা এরকম বলতে পারি, কোনো একটা রোটেশনাল অবজেক্ট যদি আরেকটা রোটেশনাল অবজেক্টের উপর একটা টর্ক অ্যাপ্লাই করে which is tau 1 2, then the second object will apply the same torque on the first object. আচ্ছা সরি, এখানে ব্যাপারটা আমি একটু অর্ডারটা উল্টা লিখছি, যে torque applied on the second object by the first object will be equal to the torque applied on the first object by the second object but in the opposite direction. আমরা যেরকম ফোর্সেরটা দেখছিলাম। ওকে, সো এখান থেকে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমরা যেরকম লিনিয়ার মোশনের ক্ষেত্রে লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন দেখছিলাম, সিমিলারলি এই থার্ড ল এর অ্যাপ্লিকেশন হিসেবে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন দেখতে পাবো। সো অ্যাঙ্গুলার মোমেন্টামও অ্যাকচুয়ালি কনজার্ভ থাকে, অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন। আমরা এটার কিছু প্রুফ দেই তাহলে এটা ক্লিয়ার হবে। অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন এখানে আমাদেরকে বলতেছে যে দ্য amount of external torque will be 0, but we know torque is equal to ddt of L. So if external torque is 0, then we can say L is constant. So the angular momentum of a system will be constant. So initial angular momentum will be equal to final angular momentum. Clear এটা? এটুকু একটু খাতায় তুলো। কনজারভেশন অফ আর আমরা এই থার্ড ল থেকে দেখো কিভাবে লিখতে পারি এটা। আচ্ছা, থার্ড ল থেকে দরকার নেই, আমি এমনিতেই দেখাই। সো সাপোজ কোনো একটা অবজেক্ট রোটেট করতেছিল, ইট হ্যাড আ মোমেন্ট অফ ইনার্শিয়া I1 আর তার অ্যাঙ্গুলার ভেলোসিটি ছিল ω1। এটা ইকুয়ালস হবে, ধরো কিছুক্ষণ পর তার মোমেন্ট অফ ইনার্শিয়াটা চেঞ্জ হয়ে গেল, তখন তার মোমেন্ট অফ ইনার্শিয়া যদি I2 হয়, তখন তার অ্যাঙ্গুলার ভেলোসিটিটাও করেসপন্ডিংলি চেঞ্জ হবে। আমরা একটা এক্সাম্পল দিলে এটা বুঝতে পারবো। সাপোজ এখানে একটা টেবিলের উপর তুমি একটা 0.4 মিটার লেংথের একটা রোপের সাথে একটা 2 কেজি এর অবজেক্ট কানেক্ট করে এখানে এটাকে রোটেট করাচ্ছ হরাইজন্টাল টেবিলে। অ্যান্ড এই রোটেশনের সময় তোমার অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে 3 রেডিয়ান পার সেকেন্ড। এখন তুমি কি করলা, আস্তে আস্তে এই সুতাটার লেংথ কমিয়ে আনলা। ওকে, সো এরকম করে ফেললা। ধরো এখন ওর রেডিয়াস হচ্ছে 0.1 মিটার। সো এখন ও যদি এইটুক জায়গাতে ঘুরে, তখন ওর অ্যাঙ্গুলার ভেলোসিটি কত হবে?
সো লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন থেকে জানি যে I1 ওমেগা 1, সরি অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন থেকে জানি I1 ওমেগা 1 উইল বি ইকুয়াল টু I2 ওমেগা 2। নাও I1 কত দেখো, এটা একটা জাস্ট পয়েন্ট ম্যাথ। সো এটার জন্য এটা হবে mr1 স্কোয়ার ইন্টু ওমেগা 1 ইজ ইকুয়াল টু I2 হবে mr2 স্কোয়ার ওমেগা 2। ম্যাথ তো আর চেঞ্জ হবে না। সো বোথ কেসে আমরা এই যে এম আর এম কেটে দিলাম বোথ সাইড থেকে। সো এখান থেকে আমরা লিখতে পারি ওমেগা 2 ইজ R1 বাই R2 হোল স্কোয়ার ইন্টু ওমেগা 1। সো R1 কত 0.4, R2 কত 0.1, ওমেগা কত 3। সো দিস বিকামস 48 রেডিয়ান পার সেকেন্ড। সো তুমি যদি এখানে এই অবজেক্টটা ঘোরা অবস্থায় ওর উপর কোনো এক্সটার্নাল টর্ক অ্যাপ্লাই না করে জাস্ট এই সুতাটার লেন্থ হালকা একটু 4 টাইমস কমিয়ে ফেলো, তাহলে ওর অ্যাঙ্গুলার ভেলোসিটি কিন্তু 48 হয়ে যাবে, 16 টাইমস বেড়ে যাবে। ক্লিয়ার? তুমি দেখবা যারা ডান্সার তারা তোমার হাত যদি মেলে, মানে দুই সাইডে হাত মেলে ধরে দেন ঘুরতে থাকে, তাদের ভেলোসিটিটা কম হয়, কারণ তখন তার মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি হয়। বাট যেই তারা হাতটা করে দেবে, মানে হাত গুটায় ফেলবে, তখন কিন্তু তারা অনেক হিউজ অ্যাঙ্গুলার ভেলোসিটিতে রোটেট করা শুরু করে। সো ওরা ফার্স্টে হাত মেলে দেন ঘোরা স্টার্ট করে, একটা মোমেন্টাম গেইন করে, দেন হাতটা গুটায় ফেলে, সাথে সাথে ওর তোমার অ্যাঙ্গুলার ভেলোসিটিটা বেড়ে যাবে। বুঝতে পারছো? তুমি এটা দেখবা, যারা এরকম ম্যাথও আসবে যে একটা ডান্সার হাত, হ্যাঁ বলো। এটাই বুঝতে পারছো? কারণ এখানে দেখো এই লাইনটাতে ওমেগা ইজ অ্যাকচুয়ালি ইনভার্সলি প্রপোর্শনাল টু রেডিয়াস স্কোয়ার। ঠিক আছে? সো 4 গুণ কমাইলে অ্যাকচুয়ালি এটা 16 টাইমস বাড়বে। বুঝছো? সো আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন শিখলাম। অ্যান্ড এটাও ট্রু যে কোনো একটা জায়গায় যদি অনেকগুলো থাকে, তখন এরকম লেখা যায় যে সামেশন অফ অল দি টর্ক, অনেকগুলো টর্ক থাকে, সামেশন অফ অল দি টর্ক ইন আ ভেক্টর মেথড, ঠিক আছে, টাউ নিট, এটা ইকুয়ালস হবে I আলফা। যেমন সব ফোর্সের সামেশন হচ্ছে MA আলটিমেটলি নিট ফোর্স, এইটা এইখানেও সেম। সো এখান থেকে তুমি আলফা নিট বের করতে পারবে আর কি। ওকে, সো আমরা এখন সবগুলো অ্যাঙ্গুলার মোমেন্টাম রিলেটেড সবগুলো দেখে ফেলছি। আমাদের এখন আর অ্যাকচুয়ালি 2টা থিওরি বাকি, একটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স আর একটা হচ্ছে রোড ব্যাংকিং। বাট তার আগে আমি আরেকটা জিনিস একটু দেখাবো। এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস যে আমরা একটা ইনক্লাইন্ড প্লেন প্লাস রোটেশনের সামথিং একটু মার্জ করে একটা ম্যাথ বানাবো। দেখুন, এখানে একটা খুব ইন্টারেস্টিং থিওরি দেখাবো। সেটা হচ্ছে যে কোনো একটা অবজেক্ট অ্যাকচুয়ালি একটা সারফেসের উপর যে রোল করে, ঠিক আছে, এটা কিন্তু ফ্রিকশন ছাড়া পসিবল না। ওকে, দেখো আমি কি বোঝাচ্ছি অ্যাকচুয়ালি বলি। এখানে কোনো একটা অবজেক্ট, ধরো এই একটা স্ফিয়ার, সলিড স্ফিয়ার, এই অবজেক্টটা এখান থেকে তোমার এটা যদি নামতে থাকে, ও এই যে রোটেট করে, এটা কেন হয়? কারণ ফ্রিকশন কাজ করে, এই ফ্রিকশনটা ওকে রোটেট করে। মানে আমরা এখন একটু রোলিং নিয়ে আলোচনা করব। রোলিং আমরা এতক্ষণ দেখছি, এর আগে ইনক্লাইন প্লেনের যা যা দেখছি ওইখানে ছিল যে এখানে জাস্ট একটা অবজেক্ট বক্স, সে জাস্ট লিনিয়ারভাবে আগাত। বাট একটা অবজেক্ট যখন রোল করে তখন অ্যাকচুয়ালি এই ফ্রিকশনের জন্য তার অ্যাক্সেলারেশনও কিছুটা কমে যায়। আমরা এখন এটার জন্য একটা কনক্রিট একটা প্রুফ দেখব যে আসলে এটা কমে যায়।
এই প্রুফটা দুইভাবে করা যায়, সো তুমি থিওরিটা একটু ভালোভাবে দেখো। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে একটা অবজেক্ট যদি রোটেট করে, ধর একটা স্ফিয়ার, এটা যদিও পরের চ্যাপ্টারে আবার আসে, বাট আমরা আপাতত একটু এখানে দেখব যে একটা অবজেক্ট যদি রোটেট করে, যেমন একটা স্ফিয়ার যদি, সলিড স্ফিয়ার যদি রোটেট করে উইথ অ্যান অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ ওমেগা, তাহলে তার কাইনেটিক এনার্জি হবে হাফ আই ওমেগা স্কোয়ার। জাস্ট লাইক লিনিয়ারের ক্ষেত্রে যেরকম হাফ এমভি স্কোয়ার, এখানে এটা হবে কি হাফ আই ওমেগা স্কোয়ার। একটা অবজেক্ট যদি তার নিজের অ্যাক্সিসের রেসপেক্টেই ঘুরতে থাকে, যদি কোনো ধরনের লিনিয়ার মোশন না থাকে, তখন তার শুধু কাইনেটিক এনার্জিটা কী হবে, জাস্ট একটা রোটেশনাল কাইনেটিক এনার্জি। বুঝছো এটা? এখন এই সেম ব্যাপারটাই আমরা যদি এখানে একটা সারফেস নেই, আর এই সারফেসে যদি আমরা একটা স্ফিয়ারকে, ধরো একটা ফুটবল, তুমি তাকে একটু সামনে ধাক্কা দিলাম, তখন কেউ রোটেটও করবে আবার সামনেও আগাবে, রাইট? তখন ওর কাইনেটিক এনার্জি হবে তোমার লিনিয়ার কাইনেটিক এনার্জি প্লাস রোটেশনাল কাইনেটিক এনার্জি, কারণ ও তখন সামনেও আগাচ্ছে আবার ও তখন রোটেটও করতেছে। ক্লিয়ার? অ্যান্ড এই কেসে দেখো, ধরো তোমাকে এরকম একটা ম্যাচ যখন দিবে যে হোয়াট ইজ ইটস কাইনেটিক এনার্জি একটা রোলিং ফুটবলে, তুমি দেখবা যে ওর জাস্ট ভেলোসিটি বলে দিছে, ওর অ্যাঙ্গুলার ভেলোসিটি বলে নেই। ইনস্টেড অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি তোমাকে এখানে ওরা আর বলে দিছে। সো তখন তুমি কিন্তু চাইলেই, দেখো এম বলছে, আর বলছে, আর ভি বলছে, তো তখন তুমি চাইলে কাইনেটিক এনার্জিটা এভাবে বের করতে পারো, হাফ এম ভি স্কোয়ার। আর একটা স্ফিয়ারের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে 2/5 এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার, 2/5 এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার প্লাস 1/5 এম ওমেগা ইন্টু আর কি ছিল, ভি না? সো এটাকে কী লেখা যায়, 1/5 এম ভি স্কোয়ার। সো এখান থেকে আমরা পাবো 7/10 এম ভি স্কোয়ার। সো এখন বুঝছো, একটা রোলিং ফুটবলের জন্য কাইনেটিক এনার্জি কিন্তু জাস্ট হাফ এম ভি স্কোয়ার না, 7/10 এম ভি স্কোয়ার। ক্লিয়ার এটা? হ্যাঁ, তখন সব রোটেটিং বডির জন্য এইটা না, হ্যাঁ আই আই বসাবা। যদি ধরো এটা একটা সিলিন্ডার হতো, বললো যে একটা সিলিন্ডার তার এই অ্যাক্সিসের রেসপেক্টে এরকম ঘুরতে ঘুরতে সামনে আগাচ্ছে, তখন এইখানে আই লেখটা হাফ এম আর স্কোয়ার। ওকে, আর ফাইনালি আর স্কোয়ার ওমেগা স্কোয়ার হচ্ছে ভি স্কোয়ার। যদি একটা ডিস্ক হতো হাফ এম আর স্কোয়ার, যদি একটা হলোস্ফিয়ার হতো 2/3 এম আর স্কোয়ার, এভাবে। ওকে, এখন আমরা একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখব। আমরা এটুকু বুঝলাম যে যদিও এই জিনিসটা পরের চ্যাপ্টারে, বাট আমি এইখানে একটু দেখাবো, কারণ এটার সাথে, হ্যাঁ, ভি ইকুয়ালস ওমেগা আর, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট এমনিতে নর্মালি ভি ইকুয়ালস কত, ওমেগা আর না? ম্যাগনিটিউড ভি ইকুয়ালস কত, ওমেগা আর। হ্যাঁ, এখানে সাইন থিটা অবভিয়াসলি আছে। এখন দেখো, ওমেগা হচ্ছে এই যে, ধরো এইভাবে যদি একটা জিনিস রোটেট করে, ওমেগা হচ্ছে এদিকে আর আর হচ্ছে এদিকে, সো ওমেগা ক্রস আর 90 ডিগ্রি এদিকে হবে। বুঝছো? এটাই স্যার। নর্মালি আমরা ভি ইকুয়ালস ওমেগা আর লিখবো, আমরা অত ভেক্টর দিয়ে চিন্তা করতে গেলে অনেক কমপ্লেক্স মনে হবে, জাস্ট নর্মালি ভি ইকুয়ালস ওমেগা। আচ্ছা, এখন আমরা এখানে পরের চ্যাপ্টারে একটা জিনিস দেখবো, বাট এইটা এই চ্যাপ্টারের সাথে রিলেটেড। আমরা এবার একটা জিনিস খেয়াল করি, দেখো মুছে দিই, এই যে অবজেক্টটা, এই অবজেক্টটা ধরো এটা জাস্ট সিম্পলি একটা বক্স। ওকে, এখন তোমাকে জিজ্ঞেস করা হলো, এটা ওয়ার্ক এনার্জি পাওয়ার চ্যাপ্টারে, যদিও এখানে বলা হলো যে এই অবজেক্টটা এইচ হাইটে আছে, তোমাকে জিজ্ঞেস করা হলো হোয়াট উইল বি ইটস ভেলোসিটি ওয়েন ইট রিচেস দ্য গ্রাউন্ড। এখন এই এনার্জি কনজারভেশনটা অ্যাকচুয়ালি ইউনিভার্সাল, ইট ডাজন্ট ডিপেন্ড অন উইচ পাথ ইউ আর টেকিং। এটা তুমি যেই পাথেই যাও, তোমার ইনিশিয়াল
এনার্জি ইজ ইকুয়াল টু ফাইনাল এনার্জি, ইনিশিয়াল টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু ফাইনাল এনার্জি। তুমি এই রাস্তায় যাও, এই রাস্তায় যাও, একই। কীভাবে সেটা ওয়ার্ক এনার্জি পাওয়ার চ্যাপ্টারেই তুমি প্রুফটা দেখবে। বাট আমরা এখানে একটা আলাদা একটা প্রুফ দেখি। মানে এখানে আমি বললাম যে এই অবজেক্টটার ম্যাস এখানে এম আর ওর ভেলোসিটি 0, আর এখানের ম্যাস তো এম আসেই আর ভেলোসিটি হচ্ছে ভি। এখন যে এনার্জি কনজারভেশন ভালো বুঝে সে বলবে যে mgh ইজ ইকুয়াল টু হাফ mv স্কোয়ার। ওকে, ক্লিয়ার এটা? এখন তুমি বললা না আমি এটা বিলিভ করলাম না যে এভাবে বাঁকাভাবে পড়লো। আমরা তো জানি যে এই অবজেক্টটা যদি এখান থেকে সোজাসুজি পড়তো তাহলে হাফ mv স্কোয়ার হতো, আমি এটা মানলাম। বাট যদি বাঁকাভাবে পড়ে তখনও কি এটা হাফ mv স্কোয়ারই হবে কিনা, mgh সমান হাফ mv স্কোয়ার হবে কিনা? সো একটা প্রুফ হচ্ছে যে এনার্জির প্রুফ, তুমি একদম এনার্জি কনজারভেশন ব্লাইন্ডলি বিলিভ করো, তাহলে তুমি বলতে পারো হ্যাঁ এই পজিশনে আমার টোটাল এনার্জি হচ্ছে mgh প্লাস 0, মানে পটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, আর এই পজিশনে আমার পটেনশিয়াল এনার্জি হচ্ছে 0 আর কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ mv স্কোয়ার। ওকে, এটা। আর আরেকটা প্রুফ আমরা চাইলে ফোর্স দিয়ে প্রুফ করতে পারি। সেটা হচ্ছে তুমি বললা না আমি এটা মানলাম না, আমি এক কাজ করবো, আমি ভেলোসিটিটা ম্যানুয়ালি বের করব। সো ভেলোসিটিটা ম্যানুয়ালি বের করতে চাইলাম। সো তুমি জানো যে এইখানে তোমার অ্যাকচুয়ালি দুইটা ফোর্স কাজ করে, একটা হচ্ছে এদিকে mg আর একটা, এগুলো আমি আগে দেখাইছি। সো এই দুইটার জন্য ও এদিকে একটা রেজাল্টেন্ট ফোর্স গেইন করে উইচ ইজ mg সাইন থিটা। ওকে, ডান এইটুক। এখন তার মানে ওর এদিকে অ্যাক্সেলারেশন হচ্ছে জি সাইন থিটা জাস্ট। আচ্ছা, তুমি এখন ওর ভেলোসিটি বের করতে চাচ্ছ। সো ইউ নো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, সরি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এদিকে তোমার অ্যাক্সেলারেশন হচ্ছে জি সাইন থিটা, আর তোমার এইদিকে কতটুক ডিসপ্লেসমেন্ট হচ্ছে তুমি সাপোজ সেটা ধরে নিলা এক্স। সো হোয়াট উইল বি ভি? ভি উইল বি রুট ওভার ইউ স্কোয়ার প্লাস 2as, ইউ হচ্ছে 0, সো 0 স্কোয়ার প্লাস 2a হচ্ছে জি সাইন থিটা, আর এস হচ্ছে কত এক্স, আমরা এক্স ধরে নিছি, সেটা আসতেছে কত রুট ওভার 2gx সাইন থিটা। আচ্ছা, এখন তুমি কি করলা, ওর কাইনেটিক এনার্জি বের করতে চাচ্ছ এই পজিশনে, মানে এই পজিশনের কাইনেটিক এনার্জি না, ধরো এই পজিশনে তুমি তার টোটাল এনার্জি বের করতে চাচ্ছ, ইপি প্লাস ইকে। ইপি তো 0, রাইট? সো এটা ইকেই হবে। ইকে হচ্ছে কত, হাফ mv স্কোয়ার। নাও হাফ এম ভি স্কোয়ার, ভি হচ্ছে রুট 2gx সাইন থিটা হোল স্কোয়ার, which is half m g x sin theta 2 আর 2 কাটা, এখান থেকে পাচ্ছি mg x sin theta। আচ্ছা, x sin theta জিনিসটা কি দেখো তো একটু, এই ট্রায়াঙ্গেলে x sin theta মানে কি h না? So mgh, so it doesn't actually depend on which path you are taking. যদি ফ্রিকশন না থাকে, ফ্রিকশন থাকলে অবশ্য আবার ডিপেন্ড করবে। যদিও এটা ওয়ার্ক এনার্জি পাওয়ার চ্যাপ্টার, আমি তোমাকে এখানে একটু দেখাই দিতে পারি। এইটুক তো বুঝছো যে হাফ mv স্কোয়ার ইকুয়ালস mgh হবে। বাট যদি এখানে মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে টোটাল এনার্জি অলওয়েজ সেম থাকে। এখন ধরো এখানে যদি ফ্রিকশন থাকতো, এখানে যদি ফ্রিকশন থাকতো, ওইটা আমি দেখাবো এভাবে। যদি ফ্রিকশন থাকতো, কাইনেটিক ফ্রিকশন, ধরো এদিকে এফকে, তখন যেটা হতো সেটা হচ্ছে যে আমার টোটাল একদম উপরে টোটাল এনার্জি কত, mgh, রাইট? এটা এখন কিসে কিসে স্পেন্ড হচ্ছে, হাফ mv স্কোয়ার আমার এই অবজেক্টটার কাইনেটিক এনার্জি দিতে স্পেন্ড হচ্ছে, প্লাস এই ফ্রিকশনের অ্যাগেইনস্টে স্পেন্ড হচ্ছে। সো এফকে ইন্টু ফ্রিকশনের জন্য এখানে কতটুক ওয়ার্ক হবে, এই যে এইটুক যদি এক্স হয়, এইটুক যদি এক্স হয় তাহলে ফ্রিকশনের জন্য ওয়ার্ক কত, এফকে ইন্টু এক্স না, ফোর্স টাইমস ডিসপ্লেসমেন্ট। সো এখানে আমার এই টোটাল এনার্জিটা, টোটাল পটেনশিয়াল এনার্জিটা অ্যাকচুয়ালি কাইনেটিক এনার্জি অ্যান্ড ফ্রিকশনের এগেইনস্টে হিট এনার্জিতে স্পেন্ড হচ্ছে। সো এখান থেকে আমরা বুঝতেই পারতেছি দিস টাইম দ্য কাইনেটিক এনার্জি অর দ্য ভেলোসিটি উইল বি আ লিটল
লেস। ক্লিয়ার? এটুক আমরা এভাবে এনার্জি দিয়েও বুঝতে পারি ব্যাপারটা, অথবা আমরা এভাবেও লিখতে পারি, যেহেতু এখানে একটা ফ্রিকশন আছেই, তাহলে এদিকে নিট ফোর্স হবে mg sin থিটা মাইনাস fk, অ্যান্ড অ্যাক্সেলারেশন হবে g sin থিটা মাইনাস fk বাই m। সো দ্য ভেলোসিটি v স্কোয়ার ইজ ইকুয়াল টু u স্কোয়ার প্লাস 2ax 0 স্কোয়ার প্লাস 2g sin থিটা মাইনাস fk by m x, this is v square, both side half m multiply করে দাও, half mv square is equal to mg sin theta minus fkx। দেখো তো একই জিনিস আসছে না? ওকে, সো আমরা সবভাবেই একই রেজাল্ট পাচ্ছি। আচ্ছা, এইটুক বুঝলে এখন রোলিংয়ের ব্যাপারটা বোঝাটাও ইজিয়ার হবে। আমরা এখানে একটা কাইনেটিক ফ্রিকশন ধরে নিয়েছিলাম, এবার আমরা রোলিংয়ে চলে যাই। এই এক্সাম্পলগুলো, এই টাইপের ম্যাথগুলো তুমি ওয়ার্ক এনার্জি পাওয়ার চ্যাপ্টারে পাবা। সো আমরা একটা ইনক্লাইন্ড প্লেন নিচ্ছি, একটা ইনক্লাইন্ড প্লেন থিটা। সো এই ইনক্লাইন্ড প্লেনে আমি একটা স্ফিয়ারকে এবার ছেড়ে দিলাম, sphere, solid sphere which has a mass of capital M or radius of r or just small r, and তোমাকে বলছে what will be its final velocity at this position. ওকে, সো তুমি জানো যে এইখানে এই অবজেক্টটা যদি h হাইটে থাকে, তার এই পজিশনের টোটাল এনার্জি উইল বি ইকুয়াল টু এই পজিশনের টোটাল এনার্জি। তুমি অ্যাজিউম করলা ইট হ্যাজ ফাইনাল ভেলোসিটি v। ওকে, সো তুমি দেখো তো টোটাল ইনিশিয়াল এনার্জি কত, mgh। ওকে, এটা কিসে কিসে স্পেন্ড হচ্ছে? না না, ফ্রিকশন বাদ দিয়ে চিন্তা করো। দুইটা কাইনেটিক এনার্জিতে, হ্যাঁ, এখন ও এখানে দুই ধরনের কাইনেটিক এনার্জি গেইন করতেছে, একটা হচ্ছে হাফ mv স্কোয়ার আর একটা কি হাফ i ওমেগা স্কোয়ার। ওকে, এখন আমরা এখানে এটা বুঝি না এখনো যে এটা কেন রোলিং হয়, ঠিক আছে, ওইটাতে আমরা পরে আসতেছি। আমরা জাস্ট সিম্পলি চিন্তা করতেছি যে আচ্ছা আমি দেখলাম এই অবজেক্টটা এভাবে গড়ায় পড়লো, ওর টোটাল এনার্জি এত আর ফাইনাল এনার্জি এত, ওই টোটাল ইনিশিয়াল এনার্জি এত আর টোটাল ফাইনাল এনার্জি এত। আমি দেখতেছি যে এখন অবজেক্টটা এখানে রোটেটও করতেছে এই পজিশনে, হ্যাঁ, কারণ অবজেক্টটা তো এখানে এসে রোটেট করবে, তাই না? একটা ফুটবলকে এখান থেকে ছেড়ে দাও, তো ঘুরতে ঘুরতে পড়বে। সো mgh ইজ ইকুয়াল টু হাফ mv স্কোয়ার প্লাস হাফ i কত হবে দেখো তো, 2/5 mr স্কোয়ার না? ওকে, এখান থেকে mgh ইজ ইকুয়াল টু হাফ mv স্কোয়ার প্লাস 1/5 m, এই r স্কোয়ার ওমেগা স্কোয়ার বিকামস mv স্কোয়ার। সো এখান থেকে আমরা পাচ্ছি mgh ইজ ইকুয়াল টু 7/10 mv স্কোয়ার। ওকে, অ্যান্ড we are getting this v is equal to 10 gh over 7। আচ্ছা, সো এখন কি ভেলোসিটিটা একটু কম হলো না? মানে এটা যদি একটা বক্স হতো তখন জাস্ট mgh সমান হাফ mv স্কোয়ার হতো, মানে ও যদি রোটেট না করতো তখন আমি v ইকুয়ালস, আচ্ছা এটা v স্কোয়ার হবে, হ্যাঁ হ্যাঁ এটা রুট হবে একটা, আর এখানে v ইকুয়ালস হবে রুট 2gh। আচ্ছা, তুমি কি বুঝতেছো যে কোনটা বড় এই দুইটার মধ্যে? কোনটা বড়? বাম পাশেরটা। সো এখানে রাইট সাইডে এটা কমে গেল কেন? অবভিয়াসলি কোনো একটা ফ্রিকশনের জন্য কমছে, মানে এই যে এই ফ্রিকশনটাই হচ্ছে এই অবজেক্টটাকে যে রোল করাচ্ছে, মানে এই অবজেক্টটা এই যে ঘুরে যাচ্ছে, এটা কেন হচ্ছে? এই ফ্রিকশনের জন্য। দ্যাটস ওয়াই ও এখান থেকে এখন একটু আস্তে আস্তে নামতেছে। ওকে, আমরা ওইটাই এখন বের করতে চাই যে আসলে
তাহলে বুঝতেছো যে এখন কিন্তু ওর এদিকে অ্যাক্সেলারেশন আর জি সাইন থিটা না, একটু কম হবে এটা থেকে। আদারওয়াইজ তো আমি একই ভেলোসিটি পেতাম, তাই না? বাট পাইছি কত, একটু কম পাইছি। সো এইটা এখন কিভাবে আমি বের করতে পারি? আচ্ছা, তুমি ধরো অ্যাক্সেলারেশন বের করার জন্য খুবই ডেসপারেট, সো তুমি কি করলা, এইখান থেকেই বের করার একটা অ্যাটেম্প্ট নিলাম, অ্যান্ড তুমি এটা করতেও পারবা। কীভাবে দেখো, আমরা এখান থেকে এটুক মুছি, দেখো আচ্ছা না মোছার দরকার নেই, আমি এইখানে লিখি GH ইজ ইকুয়াল টু 7/10 v², এইটুকু রাখলাম। তুমি জানতে চাচ্ছ যে আচ্ছা এখানে তাহলে অ্যাক্সেলারেশনটা তাহলে কত, জি সাইন থিটা তো না, একটু কম, সেটা কত? তো সেটা বের করার একটা খুব সুন্দর ওয়ে হচ্ছে, দেখো ধরো এই যে হাইটটা, এই হাইটটা ভ্যারিয়েবল, ওকে, হাইটটা ফিক্সড না, এটা হচ্ছে ভ্যারিয়েবল, মানে এইচ হচ্ছে একটা ভ্যারিয়েবল হাইট। ধরো এইটুকের হাইট হচ্ছে এইচ, আর তুমি এখানে এইচ ইনপুট করলে এই করেসপন্ডিং পজিশনে ভেলোসিটি কত সেইটা বের হয়। ওকে, সো এইচ আর ভি হচ্ছে কি ইন্টারকানেক্টেড, ক্লিয়ার এইটুক? আচ্ছা, এখন আমরা এখানে এক কাজ করি, এই অবজেক্টটা এখান থেকে যখন রোল করে তখন ওর ভেলোসিটিটা কি এদিকে থাকে না? মানে রোল করে যখন পড়তে থাকে ওর তো ভেলোসিটিটা এদিকে, রাইট? এখন তাহলে ভেলোসিটি এদিকে, আমরা জানি অ্যাক্সেলারেশনে এদিকে, তাহলে ডিসপ্লেসমেন্টও কি এদিকেই হচ্ছে না? মানে ডিসপ্লেসমেন্টটা এদিকেই। আমরা এখানে ধরলাম যে এই হাইটে ওর ডিসপ্লেসমেন্ট হয়েছে এক্স, এই হাইটে ওর ডিসপ্লেসমেন্ট হয়েছে এক্স। এখন একটু চিন্তা করো যে এই যে এক্স, এই এক্সকে ডিফারেন্সিয়েট করলেই কি আমরা ভেলোসিটিটা পাবো না? কারণ এই এক্সের চেঞ্জিং রেটটাই কি ভেলোসিটি না? ওকে, সো আমরা এখানে এর জন্য এইচ না লিখে এই এইচকে এভাবে লিখলাম, যে এইচকে তো আমরা চাইলে এক্স সাইন থিটা লিখতে পারি, একটু আগেও দেখাইছিলাম এটা। সো আমরা এখানে এক্স সাইন থিটা লিখলাম। এখন আমরা বোথ সাইডে ডিফারেন্সিয়েট করি, দেখো জি সাইন থিটা কনস্ট্যান্ট, এখানে থাকবে ডিডিটি অফ এক্স ইজ ইকুয়াল টু 7/10, এটা থাকবে কি ডিডিটি অফ v², ভি তো ভ্যারিয়েবল। আচ্ছা, জি সাইন থিটা ডিডিটি অফ এক্স কত বলো তো? ভি ইকুয়ালস 7/10 ডিডিটি অফ v²। ডিফারেন্সিয়েশনের একটা রুল হচ্ছে এরকম, ডিফারেন্সিয়েশন আমরা ফর্মুলা জানি, রাইট? বাট আমরা জানি যে ddx অফ x² হচ্ছে 2x, বাট এখানে দেখো ডিডিটি অফ v² কিন্তু 2v হবে না, জাস্ট এখানে ভ্যারিয়েবলটা কিন্তু আলাদা, উপরে যে আছে তার থেকে কিন্তু এটা আলাদা। সো তুমি যখন ডিফারেন্সিয়েশন শিখবা তখন একটা জিনিস শিখবা, সেটা হচ্ছে চেইন রুল। চেইন রুল বলে যে কোনো একটা জিনিসকে যদি আলাদা একটা ভ্যারিয়েবল দিয়ে তুমি ডিফারেন্সিয়েট করো, তখন তোমার যেটা করতে হবে, তুমি ওই ভ্যারিয়েবলের রেসপেক্টে এটাকে ডিফারেন্সিয়েট করবা, বাট পরে আবার এইটাকে এই ভ্যারিয়েবল দিয়ে ডিফারেন্সিয়েট করে দিবা। দেখো মানে এটাকে তুমি যদি ফ্র্যাকশন হিসেবে চিন্তা করো, এই ডিভি আর ডিভি কাটা, তাহলে ডিটি আর উপরে ডিভি² থাকতেছে না? বাট এটা আমরা কেন করলাম? কারণ এখন এটা এই যে আমাদের ফর্মুলাতে পড়তেছে, ddx অফ x² যদি 2x হয়, তাহলে ddv অফ v² কি হবে? 2v, রাইট? আর এটার সাথে কত মাল্টিপ্লাইড থাকবে? ডিডিটি অফ v। ওকে, হোয়াট ইজ ডিডিটি অফ v? a। সো এই পাশে আমরা লিখব 2va। আচ্ছা, এখন বোথ সাইড থেকে দেখো v কাটা চলে গেল, তাহলে দেখো a ইকুয়ালস কত আসে? 5/7 জি সাইন থিটা। সো আমরা বুঝতেছি যে অ্যাক্সেলারেশনটা কিন্তু জি সাইন থিটা থেকে কমে গেছে, রাইট? এইটা আমরা বের করলাম কি ইউজ করে? এনার্জি ইউজ করে, মানে আমরা এনার্জির আইডিয়াটা ইউজ করে এই জিনিসটা বের করছি। ওকে, এখন আমি দেখাবো যে এটাকে ফোর্সের আইডিয়া দিয়ে কীভাবে বের করা যায়। তুমি চাইলে এই যে এখন, হ্যাঁ বলো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এই পর্যন্তই রাখি। ওকে।